বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা, বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ। দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। চলতি মাসেই চূড়ান্ত তালিকা দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টিকে শাপলাকলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। শিগগিরই দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা, জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামায়াতের। বিদেশ থেকে ফিরে জানালেন আমির, রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নয়। এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে চলছে ভোট গ্রহণ। জরিপে অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে মুসলিম প্রার্থী জোহরান মামদানি। ডেমোক্র্যাটরা জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। দুটি দলের ওপর ভর করে সরকার টিকে আছে মন্তব্য করে নেতারা অভিযোগ করেন তাদের ক্ষমতায় আনতে চক্রান্ত চলছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে শুরু হয় উচ্ছ্বাস। আনন্দে মাতেন দেশের সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন ঢাকা ১৬ আসনের দল মনোনীত সম্ভাব্য প্রার্থী আমিনুল হক। রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা জানান তিনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর আয়োজনে তার বড় ছেলে ঢাকা ৬-এর সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার সার্বভৌম রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন, সেটি আমরা করব ইনশাল্লাহ। একই অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন। আমরা একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছিলাম এক সময়। মোটামুটি ঢাকা শহরে খোকা এবং আব্বাস একটা মিলিত শব্দ হয়ে গেছিল এক সময়। মির্জা আব্বাস অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সকল আওয়ামী লীগেরা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। এদিকে রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রার্থী ঘোষণা না করা আসনের বিষয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখানে অনেক মনোনয়ন প্রার্থী, অনেকের প্রত্যাশা আছে, এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না। তারপরে ২৩৭টা দিয়েছে, আমি মনে করি খুবই ভালো। অলমোস্ট বেশি কি ৪ ভাগের ৩ ভাগ দিয়ে দিয়েছে, ১ ভাগ বাকি আছে, সেটা কাজ চলছে, আপনার খুব সত্তর হয়ে যাবে। কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিজয়ের আশা বিএনপি নেতাদের। গণতন্ত্রের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় রাজধানীর বাইরেও বইছে উৎসবের হাওয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় এবং দিক নির্দেশনা প্রদানে ব্যস্ত সময় পার করছেন দল থেকে গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীরা। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর ১ আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
প্রার্থিতা পেয়ে যশোর, রাজবাড়ী ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা। যশোরের যে 6টি আসনে মনোনয়ন দান করেছেন, আমরা মনে করি এতে তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে। যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের জন্য দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই 5টা আসন আমাদের পাওয়া সহজ। যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে, সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে। এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এনসিপিকে শাপলা-কলি প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এছাড়া আমজনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি মার্কা দিয়েছে ইসি। কারো আপত্তি থাকলে 12 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্র সহ লিখিতভাবে জানাতে হবে। এদিকে দলগুলোর সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি করায় ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রতীক নিয়ে ইসি এনসিপির অনড় অবস্থানের অবসান। মঙ্গলবার দলটিকে শাপলা-কলি বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল ইসি। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। তদন্তের পর বাতিল করা হয়েছে 11টি দলের আবেদন। 12 নভেম্বরের মধ্যে আপত্তি নিষ্পত্তির পর প্রতীকসহ দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশ করবে ইসি। পুনঃতদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন, আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। এদিকে রাজনৈতিক দলগুলোর তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে কমিশনের সিদ্ধান্তে অটল থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2025 আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবেন না, জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত একক প্রার্থীর আসনে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। আলোচনা না করে আরপিও সংশোধন করায় ক্ষোভ ও আপত্তি জানিয়ে সিইসির বৈঠক ও এ বিষয়ে চিঠি দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। জামানত ও নির্বাচনী ব্যয় বাড়ানোই সংসদ কালো টাকার ক্লাবে পরিণত হওয়ার শঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। যথেষ্ট পরিচিতি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান চলতি মাসেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এক ভিডিও বার্তায় দল হিসেবে এনসিপি নিবন্ধন প্রাপ্তিতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি একথা জানান তিনি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা-কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশে জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম করছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। এদিকে সংস্কার বিরোধী কোনো দলের সঙ্গে জোট করবে না এনসিপি। কোনো দল সংস্কারের সুযোগ নষ্ট করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি করেছেন দলটির নেতারা। আগামী নির্বাচনে এনসিপি চমক দেখাতে প্রস্তুত বলেও জানান তারা। 75 সালের নভেম্বরের এই সময়ে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর 1975 শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কারের সুযোগ কোনো দল নষ্ট করলে পরিণতি ভালো হবে না। 72-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই,
তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। সংস্কারের বিপক্ষে কোনো দলের সঙ্গে এনসিপি জোট করবে না বলেও জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করব। এনসিপি আগামী নির্বাচনের গেম চেঞ্জার হবে বলেও জানান দলটির নেতারা। এনসিপি হবে গেম চেঞ্জার। যারা মনে করছেন, যারা ফোরন কাটছেন, তারা কিন্তু হাওয়া বুঝতে পারছেন না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াতে ইসলামী। বিদেশ সফর শেষে দেশে ফিরে দলটির আমির জানান, এককভাবে নয়, আরও অনেককে নিয়ে নির্বাচন করবেন তারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক সংকট প্রসঙ্গে বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নেই। পিআর, গণভোট ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ নানা ইস্যুতে বিতর্ক চললেও স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রস্তুতি। এরই মধ্যে সামনে এসেছে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি। সোমবার বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনায় জামাতের প্রার্থিতা। এর মধ্যে মঙ্গলবার ভোরে দেশে ফিরে বিমানবন্দরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানালেন, সময় মতো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে একা নির্বাচন করবে না জামাত, দেশ জাতির স্বার্থে ধারণ করবে আরও অনেককে। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে। সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা থাকলেও তা মতবিরোধ নয় বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। 19 অক্টোবর ওমরা পালনে সৌদি আরবে যান জামাত আমির। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন তিনি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, স্বাধীনভাবে দায়িত্ব পালন নিশ্চিতে শিগগিরই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। ভোটের মাঠে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকবে কিনা তা এখনও বলার সময় হয়নি বলেও জানান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পাশাপাশি জোটবদ্ধ ভোটের হিসাব নিকাশ করছে দলগুলো। একদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি, অন্যদিকে ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনভাবে দায়িত্ব পালন নিশ্চিতে শিগগিরই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে। কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। ভোটের সময়ও সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকবে কিনা সে বিষয়ে এখনো বলার সময় হয়নি বলে জানান উপদেষ্টা। পাশাপাশি বিচার বহির্ভূত সহ সব হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচন বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? দলগুলোর প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঐক্য করতে দলগুলোর দিকে সরকারের বল ঠেলে দেওয়া দায়িত্বশীল আচরণ নয়, এর মধ্য দিয়ে দলগুলোকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হচ্ছে। নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় একথা বলেন বক্তারা। আলোচকরা বলেন, দলগুলোর দাবি তারা জুলাই সনদে সই করেনি, স্বাক্ষর করেছেন সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায়। এমন পরিস্থিতিতে ঐক্যমত্যে পৌঁছানোর সম্ভাবনা কম। দলগুলোর আস্থার সংকটের কারণে ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না বলেও মনে করেন তারা। নোট অফ ডিসেন্টে অনেকগুলো বিষয় দেয়া আছে,
তারপরে অন্যান্য দলকে বলা হবে আপনারা একটু কম্প্রোমাইজ করেন। নোট অফ ডিসেন্ট দিয়ে তো আমরা জুলাই সনদ সই করেছি, এনসিপি তো আসেই নাই। ওদের নিশ্চয়তা লাগবে যে এটা বাস্তবায়ন হবে। প্রায় 30টা রাজনৈতিক দল আলোচনা করলো, আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে। কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি, জুলাই চাকার পরে নাই আমার ধারণা। বল কোর্টে ঠেলে দিয়ে এটা কি প্রমাণ করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে না? রাজনৈতিক দলগুলো অনৈক্য সৃষ্টি করে এবং তারা ব্যর্থ। দীর্ঘ ৮ মাসের আলোচনায়ও যেখানে দলগুলোকে এক জায়গায় আনা যায়নি, সেখানে মধ্যস্থতাবিহীন উদ্যোগে মাত্র ৭ দিনে কিভাবে বিরোধ নিষ্পত্তি হবে তা নিয়ে সংশয় বিশ্লেষকরা। তাদের মতে দলগুলোর কোর্টে বল ঠেলে দেওয়া হলেও বিতর্ক নিষ্পত্তির জন্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। এছাড়া সংবিধান সংস্কারের জন্য পরবর্তী সংসদকে সময় বেঁধে দেওয়া এবং স্বয়ংক্রিয় সংযুক্তির যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন, সেটিও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যে সবার নজর ছিল উপদেষ্টা পরিষদের সোমবারের বৈঠকের দিকে। অনেকেরই জল্পনা ছিল এসব ইস্যুতে আসতে পারে সরকারের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত, কিন্তু শেষ পর্যন্ত বিরোধের কোনো মীমাংসা না করে উল্টো রাজনৈতিক দলগুলোর কোর্টেই বল ঠেলে দিল অন্তর্বর্তী সরকার, আর তার জন্য সময় বেঁধে দেওয়া হয় 1 সপ্তাহ। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। সংস্কার প্রশ্নে বিগত দিনের আলোচনায় ঐকমত্য কমিশন গঠন করা হলেও এবার আর মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই কেউ। সরকারও কোনো উদ্যোগ নিতে নারাজ, বরং দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান খোঁজার তাগিদ দেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপকে সরকারের দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে যেখানে ৮ মাসের আলোচনায়ও এক জায়গায় আনা যায়নি দলগুলোকে, সেখানে রেফারিবিহীন উদ্যোগে মাত্র ৭ দিনে আদৌ বিরোধ নিষ্পত্তি সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ৮-৯ মাসে কোনো সমঝোতা হয় নাই আর 7 দিনের মধ্যে সমঝোতা হয়ে যাবে, এটা আমার মনে হয় সরকারের একটা অবাস্তব প্রত্যাশা। এখন তো ঐকমত্য কমিশন নাই, মধ্যস্থতাকারী নাই। এখন রাজনৈতিক দলগুলি একসাথে আমার মনে হয় না যে আদৌ বসবে বলে, বা হয়তো একটা লোক দেখানো বসাকাল মধ্যস্থতাকারী না থাকলে কোথায় গিয়ে তারা বসবে। প্রত্যেকে তার দলীয় পজিশন থেকে চিন্তা করছেন, দলীয় স্বার্থ। সুতরাং যে পয়েন্টে তার দলীয় স্বার্থ ক্ষতি হবে সেই পয়েন্টে তারা এগ্রি করবে না। আলটিমেটলি তাদেরকে শেষ সুযোগটা দিয়ে ফাইনালি গভর্নমেন্টকে এই ডিসিশন নিতে হবে। দলীয় পজিশনকে কেউ গিভ আপ করতে পারবে না এই স্টেজে এসে। বিশ্লেষকরা মনে করেন দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পাশাপাশি কমিশনের কিছু সুপারিশও জট পাকিয়েছে। বিশেষ করে সার্বভৌম সংসদকে 270 দিন সময় বেঁধে দেয়া, নতুবা সংবিধানে স্বয়ংক্রিয় সনদ সংযুক্তির যে সুপারিশ করা হয়েছে তা সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজ্ঞরা। এটা খুবই অবাস্তব। আপনি সংসদকে কখনো হাত পা বেঁধে দিতে পারেন না, বা বর্তমান সংসদ ভবিষ্যতের সংসদকে হাত পা বেঁধে দিতে পারবে। এখন হচ্ছে যে ওনার 270 দিন আলোচনা করবেন, আলোচনার ফলে ফলাফলটা তো বলে দিচ্ছেন যে পাস ধরে নেওয়া হবে, তাই 270 দিন আলোচনার অর্থ কি? এছাড়া প্রধান উপদেষ্টার মাধ্যমে সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবিরও আইনগত ভিত্তি নেই বলে মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ। গত 100 বছরের দুনিয়াতে কোথাও হয় নাই। নির্বাহী আদেশ আর আইন সম্পূর্ণ আলাদা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সদস্য হলেন জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ফর্ম জমা দিয়ে নতুন সদস্য হন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং বীর মাহমুদুর রহমান স্নিগ্ধর পিতা মুস্তাফিজুর রহমান। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনলাইন জুয়ায় লেনদেনের সন্দেহে চলতি বছরের মে থেকে প্রায় 5000 মোবাইল আর্থিক সেবা প্রদানকারী অ্যাকাউন্ট বন্ধ করেছে সরকার। ওয়েব পোর্টাল লিঙ্ক বন্ধ করা হয়েছে 1331টি। বিটিআরসিতে অনলাইন জুয়া বিষয়ক মতবিনিময় সভায় বেটিং সাইটে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব তুলে ধরা হয়। অনলাইন জুয়া প্রতিরোধে ডেটাবেস তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
মোবাইল অ্যাপস, বিভিন্ন ওয়েবসাইট কিংবা সামাজিক মাধ্যমে হরহামেশাই চোখে পড়ে অনলাইন জুয়ার চটকদার বিজ্ঞাপন, যাতে অংশ নিতে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে দেশি বিদেশি এজেন্টরা। ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই, পাচার হচ্ছে দেশের টাকা। জুয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ঝুঁকছে পর্নোগ্রাফিতেও। এমন অবস্থায় অনলাইনে জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সাইট বন্ধে অংশীজনদের নিয়ে মঙ্গলবার বিটিআরসিতে বৈঠকে বসে সরকার। জানানো হয়, অনলাইন জুয়ায় লেনদেনের সন্দেহে চলতি বছরের মে মাস থেকে প্রায় 5,000 মোবাইল আর্থিক সেবাদানকারী অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। অ্যাপের সাইটগুলি বন্ধ করার চাইতে এজেন্টকে বন্ধ করা একটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ স্যার এই মার্কেটে যে প্রচুর পরিমাণ আমাদের ইয়াং ছেলে পেলে যারা এই বেটিংটা অংশগ্রহণ করছে তাদের নাম্বারগুলি বন্ধ করা। ডাটাবেসটা কিন্তু আমাদের আছে, সো আমরা যদি কোনো কুইক সলিউশনের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের যদি কোনো হেল্প করতে পারে, উই আর রেডি টু ডু দ্যাট। এ সময় দেশে কারা বেটিং সাইট চালাচ্ছে তাদের শনাক্ত করে তালিকা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গুলশান 2-এর যে ইলেকট্রনিক অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড আছে সেখানে 1xBet-এর বিজ্ঞাপন আসছে। 1xBet কারা পরিচালনা করে এটা একটু ট্রেস অ্যান্ড ট্র্যাক করেন। মোবাইল সিম সংখ্যা কমিয়ে আনা এবং এনইআইআর সিস্টেম কার্যকর হলে জুয়া কমে আসবে বলে মন্তব্য করেন বিটিআরসির চেয়ারম্যান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে 12তম বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সাথে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। 19 ডিসেম্বর শুরু, 16 জ্বালনের মধ্যে শেষের আশা। 11টা টিম ছিল, 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা। 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে টানা 17 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। এর আগে একাধিকবার যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি নিয়ে জিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য 2 বছর পর পর বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতি লেখক নীতিমালা সংশোধন, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী চাকরির ব্যবস্থা করা এবং সরকারি চাকরিতে আবেদনযোগ্য বয়সসীমা 35 বছর নির্ধারণ করার দাবি তাদের। 17 দিন ব্যাপী আন্দোলন করছি আমরা, এখন পর্যন্ত কোনো আশ্বাস পাই নাই, কোনো ভরসা পাই নাই, কোনো কিছুই পাই নাই। বর্তমানে বাংলাদেশে যে বেকার প্রতিবন্ধী মানুষ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বেকার এই প্রতিবন্ধী মানুষদেরকে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি 2015 সালে অনার্স এবং 16 সালে মাস্টার্স শেষ করছি ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। তো এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি এবং আমাদের একটা সমস্যা রয়েছে, শ্রুতি লেখক যে নীতিমালা সেটার সঠিকভাবে না থাকার কারণে আমরা কোনো জায়গায় চাকরি পরীক্ষাও এখন দিতে পারছি না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান সিটি মেঘনা ও ডেল্টা গ্রুপ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি পাবে বলে মনে করেন উদ্যোক্তারা। এদিকে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম রফতানি গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন, বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় 3 লাখ টন। বিশাল এই ঘাটতির যোগানে প্রতি বছর প্রায় 30 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ, অর্থাৎ চাহিদার প্রায় 90%ই আমদানি নির্ভর, যার সিংহভাগই আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। গেল আগস্টে পাল্টা শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাজার থেকে গম, সয়াবিন, তুলা, বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাজারজাতকারী বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি সই করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মেঘনা, সিটি ও ডেল্টা গ্রুপ। MOU between the three parties and the US SEC, I believe that will really help us for our future guidance. This MOU fits our national priorities of lowering food inflation, stronger agro-industry, and more resilient supply chain. Through our collaboration with USEC, we aim to increase
the use of high-quality U.S. soybean, delivering greater value to the customers and contributing to the nation's growing demand for a sustainable source of protein. সয়াবিন রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে মনে করে ইউএসএসইসি। অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেনিয়ান জ্যাকবসন বলেন, ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে। Talking about the overall economic partnership between the United States and Bangladesh. And agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $250 কোটি পণ্য, বিপরীতে রপ্তানি $626 কোটি। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঝুলে আছে এয়ারবাস থেকে বাংলাদেশের 10টি উড়োজাহাজ কেনার 2023 সালের চুক্তি। তবে বাংলাদেশের এভিয়েশন খাতে দীর্ঘমেয়াদে কাজ করতে চায় এয়ারবাস। বিমান বাংলাদেশের চাহিদার কথা মাথায় রেখে এয়ারবাস থেকেই উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, এমন প্রত্যাশা বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের। আর ভবিষ্যতে ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সুবিধা আরও বেগবান করতে এভিয়েশন খাতে এয়ারবাসকে পাশে রাখার তাগিদ ইউরোপীয় ইউনিয়নের। 2023 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। 2024-এর জুলাই অভ্যুত্থান ও রাজনৈতিক পালাবদলের কারণে সেই চুক্তি বাস্তবায়ন থমকে গেছে। এর মাঝেই গেল জুলাইয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে বোয়িংয়ের কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে বাংলাদেশের এভিয়েশন খাতে সম্পর্ক জোরদার করতে চায় এয়ারবাস। এ লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ফ্রান্স জার্মান দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন গ্রোথ সম্পর্কে ইউরোপিয়ান ডায়ালগ শীর্ষক সংলাপের আয়োজন করে প্রতিষ্ঠানটি। জানায়, এয়ারবাস চালু হলে কমবে ভাড়া, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশ এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনলে বাণিজ্যিকভাবে ও প্রযুক্তিগতভাবে কিভাবে উপকৃত হতে পারে, আমরা সেই বার্তাটি বাংলাদেশ সরকার ও বিমান বাংলাদেশকে দিতে চাই। নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী কাজ করতে চায় ফ্রান্স। আশা করি বিমান বাংলাদেশের নতুন নতুন গন্তব্য ও চাহিদার বিপরীতে বাংলাদেশ এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনবে। বাংলাদেশের মধ্যবিত্ত মানুষ ভ্রমণ করতে পছন্দ করে, তাই তাদের সাশ্রয়ী ভ্রমণের জন্য এয়ারবাস প্রয়োজন। এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সখ্যতার কথা তুলে ধরেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সম্পর্ক বজায় রাখতে এভিয়েশন খাতে এয়ারবাসকে পাশে রাখার তাগিদ তাদের। বাংলাদেশের এভিয়েশন খাতে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশের এভিয়েশনে এয়ারবাস দারুণ সম্ভাবনা যুক্ত করতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক খাত বিকাশে দীর্ঘমেয়াদে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের এভিয়েশন খাতকে খুবই গুরুত্ব দিয়ে দেখে ইইউ। বাংলাদেশকে এভিয়েশনের হাব হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 15 ঘন্টা চলবে ভোট গ্রহণ। জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। টানটান উত্তেজনার এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে। তবে সবকিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর।
নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক শহরে এখন উৎসব আমেজ, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র অ্যান্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না। মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও। এমন এক ক্যান্ডিডেটকে পেয়েছি নিউ ইয়র্ক সিটিতে, যে গৌরবের সাথে আনঅ্যাপোলজেটিক্যালি সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করেই রান করতেছে। সো এটা একটা ধারাবাহিকতা, এবং আমরা মনে করি যে ঘৃণা এবং রাজনীতির চর্চা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এটা ফাইনাল মোমেন্ট। আমি কুমোর সাপোর্টার, সেটা আমি বলবো কুমোকে সাপোর্ট ভোট দিতে, বাট ডাজেন্ট ম্যাটার, আপনারা যাকেই ভোট দেন, ইভেন রিপাবলিকানকেও যদি ভোট দেন, ভোট দিবেন। নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইতিহাস গড়ার দ্বার প্রান্তে জোহরান মামদানি। শহরের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান বংশোদ্ভূত প্রার্থী হিসেবে মেয়র পদে লড়ছেন তিনি। সমর্থকেরা আশাবাদী থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থন, যা বদলে দিতে পারে নির্বাচনের গতিপথ। তাই মামদানির ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে রয়েছে শঙ্কা। প্রগতিশীল রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত জোহরান মামদানি এই নির্বাচন জিতলে তা হবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়। শুরু থেকে অভিবাসীদের অধিকার, আবাসন আর সামাজিক ন্যায় বিচারের পক্ষে জোরালো অবস্থান তার। সোমবার সন্ধ্যায় কুইন্সের অ্যাস্টোরিয়ায় শেষবারের মতো সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন 34 বছর বয়সী মামদানি। স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তার বক্তব্যে উঠে আসে শ্রমজীবী মানুষের পক্ষে রাজনীতি বদলে দেওয়ার অঙ্গীকারও। মামদানি জিতলে তিনি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্ম নেয়া মেয়র। সমর্থকদের দাবি, এই নির্বাচনে জয় শুধু ব্যক্তির নয়, পুরো অভিবাসী ও মুসলিম সম্প্রদায়েরও জয় হবে। এদিকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক। নিউ ইয়র্কে কমিউনিস্টের হাতে যেতে দেওয়া যাবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে ডেমোক্রেটিক দলে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভাজন এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি মামদানির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে ফলাফল নির্ভর করবে শেষ মুহূর্তের ভোটের ওপর। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ বা এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে কেন্দ্র করে কার্যত রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, বিজেপি দেশের মুসলিম ভোটারদেরকে টার্গেট করেই এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের মধ্যে ভুল ধারণা তৈরির অভিযোগ তুলেছে বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ দেশের মোট 12টি রাজ্যে শুরু করেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যক্রম, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। সরকারের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় মঙ্গলবার কলকাতার রেড রোডে মমতার নেতৃত্বে শুরু হওয়া তৃণমূলের বিশাল মিছিল গিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা জোড়াসাঁকো পর্যন্ত। শেষে এক সংক্ষিপ্ত সভায় মমতা কার্যত রণংদেহী মূর্তি ধারণ করেন। গদিওয়ালারা ভাবছে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোন রকম ক্ষমতা দখল করি। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল জনগণকে বিভ্রান্ত করছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন মমতা ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়াচ্ছেন। নজর রাখো, 3 ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গ নয়, গোয়া, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান নিকোবর, পুদুচেরি ও গুজরাটেও একযোগে চলছে এই নিরীক্ষণ প্রক্রিয়া। 2002 সাল থেকে 2004 সালের মধ্যে যারা ভোটার তালিকায় ছিলেন না তাদের ক্ষেত্রে প্রমাণ হবে অতিরিক্ত প্রমাণপত্র, যেমন বাবা মায়ের জন্ম তারিখ বা নাগরিকত্ব সম্পর্কিত নথি। এই প্রক্রিয়া চলবে 4 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর 7 ফেব্রুয়ারি। এখন যদি কেউ বাংলাদেশে দাঁড়িয়ে দিতে চায় তাহলে সেই সরকারই বা আমাদের তাকে নেবে তো, আর পশ্চিমবঙ্গ সরকার তো তাকে রাখতে চাইছে। যারা অনুপ্রবেশকারী আছে নিশ্চয়ই সেরকম ট্রিটমেন্ট করবে, কিন্তু মানবিক ট্রিটমেন্ট করা উচিত। কারণ বাংলাটা আবেগে চলে, বাংলাটা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেগে চলে। এই আবেগে যে মতুয়া ভাই আমার সঙ্গে খেলেছে ছোট বয়স থেকে, তাকে আমি যদি ক্যাম্পে তুলে যেতে যাই, আমি সেদিনকে আমার গলা দিয়ে ভাত নামবে না। নির্বাচন কমিশনের দাবি এই উদ্যোগ শুধুই ভোটার তালিকা পরিশুদ্ধ করার প্রয়াস, কিন্তু বিরোধীরা মনে করছে এর আড়ালে রয়েছে এক রাজনৈতিক খেলা। ভোটের ঠিক আগ মুহূর্তে এই কর্মসূচি এখন হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির নতুন এক অগ্নিস্ফুলিঙ্গ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবারও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আয়োজকরা বলছেন, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি যদি দিল্লি হয়ে আসে সেটাই সবচেয়ে ভালো। আগামী 22 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা। প্রতি বছরের মতোই উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সল্টলেকের করুণাময়ী মেলা প্রাঙ্গণে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই আন্তর্জাতিক আসরের আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, থাইল্যান্ড সহ প্রায় 16টি দেশ এবারের মেলায় অংশ নিচ্ছে। তবে গেল বছরের মতো এবারও বাংলাদেশ বাদ পড়বে কিনা সে প্রশ্নেই এখন সরগরম সাহিত্য মহল। সোমবার কলকাতার এক 5 তারকা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গিল্ডের শীর্ষ কর্মকর্তারা থিম কান্ট্রির প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে মেলার থিম লোগো এবং মাস্কট উন্মোচন করেন। সে সময় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেন, তারা চান বাংলাদেশ যেন দিল্লি হয়ে আসে। বাংলাদেশ নিয়ে তো একই কথা বলছি, আপনারা জানেন যে জিওপলিটিক্যাল সিচুয়েশন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, ফলে আমাদের একটাই অনুরোধ, যা কিছু হোক দিল্লি হয়ে আসুক। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তার প্রভাব পড়ে ওই বছর বইমেলাতেও। সে বছর বাংলাদেশ অংশ নেয়নি। আর্জেন্টিনা 1996 সাল থেকে নিয়মিত অংশ নিয়ে কলকাতা বইমেলায় অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের প্যাভিলিয়ন। উচ্চমানের সাহিত্যকর্ম, শিল্পনির্মিত স্টল ও বিপুল পাঠক সমাগমের কারণে বহু বছর সেরা প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছে তারা। আর সেই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় দুই বাংলার সাহিত্যিক বন্ধনের সেতুবন্ধন ভেঙে যাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে এবারের বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থ হয় শেষ মুহূর্তে এসে বাদ পড়েছে 3 ফ্র্যাঞ্চাইজি। 17 নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। উন্মুক্ত নিলাম আর বিদেশি সংখ্যা নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। 19 ডিসেম্বর আসর শুরু করে 16 জানুয়ারির মধ্যে শেষ করতে বদ্ধপরিকর বিপিএল কমিটি। সারাদিন ঢাকঢাক গুড়গুড়। মিরপুর থেকে গুলশানের নাভানা টাওয়ার, সব জায়গায় গুঞ্জন কয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে এবারের বিপিএল। প্রশ্ন জানলেও উত্তর জানা নেই কারো। অপেক্ষায় তাই গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বেলা গড়িয়ে রাত। দফায় দফায় বৈঠক বিসিবির পুরানো ডেরায়। মাঝে আসলেন বোর্ডে সদ্য নিয়োগপ্রাপ্ত এন্টি কারাপশন ইউনিটের হেড অ্যালেক্স মার্শাল। তার সঙ্গেও আলাপ দীর্ঘক্ষণ। অবশেষে 3 ঘন্টা পর বের হয়ে ইফতেখার মিঠু জানালেন 5 দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মতে এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটাগং, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট।
11 প্রতিষ্ঠান থেকে 8, শেষ দিনে সেখান থেকেও ঝরে গেল 3। বিপিএল এর এই রমরমা বাণিজ্যে কেন এই ধস, জানালেন বোর্ডের সহসভাপতি। আমরা 3টা বিষয় খেয়াল করেছি। নাম্বার 1 হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে, কি মোটিভেশন নিয়ে আসবে। নাম্বার 3 হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট। সো এই 3টা হলো আমাদের টার্গেট ছিল। দল কমায় কমবে ক্রিকেটারদের সুযোগ, বিদেশি বাড়লে দেশিদের জন্য আরও বিপদ। নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ভাবা হচ্ছে বিষয়টা নিয়ে, তাই নেওয়া হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। ন্যাশনাল প্লেয়ার সাধারণত বাদ পড়ে না হয়তো, কিন্তু সেখানেও কিছু করা যায় কি না, প্লেয়ারের সংখ্যাটা যতটুকু বাড়িয়ে রাখা যায় ডোমেস্টিক প্লেয়ারদের, সেই ব্যাপারে একটা চিন্তা হয়। অনেক কিছু হতে পারে যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয়, আমাদের প্লেয়ারদের স্বার্থ রক্ষিত। আর্থিক সঙ্গতি প্রমাণে ইতোমধ্যে 2 কোটি টাকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী 5 দিনের মধ্যে দিতে হবে আরও 10 কোটি, না হলে বসা যাবে না 17 নভেম্বরের ড্রাফটে। এই 5 ওয়ার্কিং ডের মধ্যে তারা আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে। এই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে এই 2 কোটি টাকা ফরফিট হয়ে যাবে। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারান্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। জাতীয় নির্বাচন এবং টি-20 বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের পরিধি বাড়ানো সম্ভব নয় এ যাত্রায়। 19 ডিসেম্বর শুরু করে তাই শেষ করতে হবে 16 জানুয়ারির মধ্যে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। 43 ক্লাবের বিরোধিতার পরেও বুধবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেটের দলবদল। সিসিডিএম অফিসে 2 দিনব্যাপী দলবদল চলবে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্ধারিত সময়ে দলবদলে অংশ না নিলে অবনমন করে দেওয়া হবে ক্লাবগুলোকে, এমনটাই সময় সংবাদকে নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান দীপন। এর আগে এবারের প্রথম বিভাগ ক্রিকেটে অংশগ্রহণে আপত্তি জানিয়ে চিঠি পাঠায় 43টি ক্লাব। পরে একই দিনে বিসিবিও পাল্টা নোটিশে অবনমন করে দেওয়ার নির্দেশনা জারি করে ক্লাবগুলো। এমন অনিশ্চয়তার মাঝেই এই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর নীতি নির্ধারকরা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।